সাথীবৃন্দ, মান্যবর ও প্রিয়বর, আমি সরাসরি বিষয়ে চলে যাচ্ছি, কারণ আসতে দেরি হয়েছে এবং বেশ যাদেরকে আপনারা ডেকেছিলেন তাদের প্রায় সবাই এসছেন এবং তাদের বক্তব্য রেখেছেন। আমি সবার শোনার সুযোগ হলো না, শুধু অলোকেশের শেষ অংশ শুনেছি। আমার লোকসভা একসঙ্গে আমার সঙ্গে সহকর্মী ছিল, সদস্য যখন লোকসভার। আমি বিষয়ে চলে আসবো বললাম যেহেতু, যে কেন আজকে এই আলোচনা করতে হচ্ছে, কেন বারবার করতে হচ্ছে। আচ্ছা, ওকেশনটা কী ছিল, উপলক্ষটা কী ছিল? এই যে 26শে জানুয়ারি আসবে, আমাদের সংবিধান আমরা এখন গ্রহণ করলাম, তার 75 বছর পূর্তি। তাহলে দেশের জনগণ গ্রহণ করার আগে সংবিধান সভা, এবং যেখানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ডক্টর আম্বেদকর একটা বড় ভূমিকা, সেই সংবিধান সভায় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি স্বাভাবিকভাবেই তারা আগে গ্রহণ করলেন। তার আগে অনেক উপসমিতি, সমিতি, সেখানে আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে। আমরা 26শে জানুয়ারি সেই দিনটাকে গ্রহণ করি, কারণ আমাদের ভারতীয় প্রজাতন্ত্র, বাবা সাহেব নিজে বলেছিলেন যে 26শে জানুয়ারি 1950 থেকে আমাদের দেশটা সঠিকভাবে স্বাধীন গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করবে। তার আগে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সংবিধান ছিল না। তাহলে যারা এই প্রজাতন্ত্রকে মানে না, যারা এই গণতন্ত্রকে মানে না, যারা এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মানে না, যারা সংবিধানের যে মূল স্পিরিট, যে আমরা সবাই এক, প্রজাতন্ত্র মানে আমরা সবাই রাজা, আমাদের এই রাজা রাজত্বে, তাহলে সামন্ততান্ত্রিক যে ধ্যান ধারণা, ধর্মের নামে, জাতপাতের নামে, বৈভবের নামে, জমিদারিত্বের নামে, রাজত্বের নামে, এই যে উই আর নট ইকুয়াল, আমরা সবাই সমান না, আমাদের মধ্যে কেউ কেউ অনেক উচ্চাসীন হায়ার পেডেস্টালে আছে, যেমন স্ট্যাচুগুলো থাকে না, একটা পিলার, স্তম্ভ কিছু থাকে, তার উপরে স্ট্যাচু তৈরি রাখা হয়, তাহলে হায়ার পেডেস্টালে এই যে সামন্ততান্ত্রিক ধারণা, সেটাকে যারা বরাবর এটাকে চালিয়ে যেতে চায়, এক। আর দুই হচ্ছে, সংবিধান যেহেতু আমাদের স্বাধীনতা আন্দোলন 190 বছরের, যেখানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অহিংস পথে, সহিংস পথে, নানান কায়দায় যে লড়াই হলো, সেই লড়াইয়ে অংশীদারিত্ব ছিল না, যার ফলে পরে সেটাকে আর স্বীকার করে না। অথচ এই 190 বছরের স্বাধীনতা আন্দোলনের যে ক্রাক্স, যে এসেন্স, যে আকর, সেইটাকে সংবিধান সভা, সংবিধান অনেক বিতর্কের পরে, এবং তাতে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর একটা বড় ভূমিকা, কারণ সবার উপরে মানুষ সত্য, সমানতার ভাবনা, এবং শুধু ইকুয়ালিটি নয়, সমানতা, সাম্য, এবং তার সঙ্গে ইকুইটি, ভাগিদারি, সবাই অংশগ্রহণ, তাহলে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, অংশীদারিত্বের ভিত্তিতে গণতন্ত্র, সেটাকে স্থাপন করতে হবে। সেই উদ্দেশ্যে যখন সংবিধান হলো, তো যারা স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার স্বীকার করে না, তারা সংবিধানকেও স্বীকার করে না। আর যারা সংবিধানকে স্বীকার করে না, তাহলে সংবিধান করার পেছনে তাদের ইচ্ছার বিরুদ্ধে, এই যে সবার উপরে ধর্ম সত্য, সবার উপরে জাতি সত্য, এই যে মনুবাদী ধ্যান ধারণা, সেটা বিপরীতে যখন সংবিধান বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিকও নয়, মানুষ, মনে রাখবেন, নট উই দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া, তাহলে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, সবার উপরে মানুষ সত্য। এখন এই সিএ, এনআরসি বলে বলছে না, সবার উপরে নাগরিকতা সত্য। তো সংবিধান সভায় বলা হয়েছিল সবার উপরে মানুষ সত্য।
এখন তো আবার নাগরিকও নয়, কেউ কেউ মনে করে সবার উপরে প্রধানমন্ত্রী সত্য বা মুখ্যমন্ত্রী সত্য, তাই হয় না? এই যে ফিউডাল মনোভাব, তো এই যে রাজতন্ত্রের যেটা একটা রেমিনিসেন্স, একটা পেচ্ছাপখানা পায়খানা হলো লেখা থাকে অমুকের অনুপ্রেরণায়। তো যখন সংবিধান তৈরি হলো তখন তো কেউ বললো না, এটা কি বলা হলো যে বাবা সাহেব আম্বেদকরের অনুপ্রেরণায়, উপরে লেখা থাকতো, বা মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায়, বা শহীদ ঘুতিরামের অনুপ্রেরণায়, বা ভগৎ সিংয়ের অনুপ্রেরণায়। কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া হয়নি। গণতন্ত্রের একটা বড় ধাপ যে সব মানুষ উই আর ইকুয়াল। তাহলে ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, যারা ধর্মের নামে এদেশে শতাব্দীর পর শতাব্দী ধরে বলল উঁচু নীচ, অস্পৃশ্য, অপাংক্তেয়, এক পংক্তিতে বসবো না, এক কুয়োর জল খাবো না, এমনকি যে ধর্মগ্রন্থ আমি পাঠ করছি সেই ধর্মগ্রন্থ তোমার কর্ণকুহরে প্রবেশ করবে না, তাহলে কানের সীসা ঢিলে দিতে হবে, তাদের কাছে এই ইকুয়ালিটি মানা সম্ভব নয়। এই জন্য প্রথম দিন থেকে তারা সংবিধানের বিরোধী। আমি এই দুটো কথাই বলবো, সংবিধানের বিরোধিতা এবং স্বাধীনতার বিরোধিতা, দুটো এভাবে ওতপ্রোতভাবে যুক্ত আছে। কারণ একটা স্বাধীন দেশ, এই যে নানা জাতি, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই সবাইকে যে একসঙ্গে বাঁধবো আমরা, কিসে বাঁধবো? একটা ছাগলের জন্য বা ঘোড়ার জন্য যখন ঘাসিয়ারা ঘাস কেটে নিয়ে যায়, তো এই ঘাসগুলোকে তো একটা বান্ডিলে বাঁধতে হয়, একটা আঁটি বাঁধতে হয়, তারা দড়ি লাগে, তো ওই ঘাস দিয়েই তৈরি করে। দেখবেন মাঠে গিয়ে এরকম ঘাসগুলোকে পাকিয়ে তারপর সেটা দিয়ে একটা বান্ডিল করে। তাহলে এই আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই অংশীদারিত্বের জন্য এটাকে এই নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, গুজরাট, যেমন রবীন্দ্রনাথের আমাদের জাতীয় সঙ্গীতে যা আছে, তাহলে পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকলবঙ্গ সবাইকে একটা জায়গায় বাঁধা হলো। তাহলে যারা সংবিধানের বিরুদ্ধে, যারা গণতন্ত্রের বিরুদ্ধে, যারা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরুদ্ধে, তারা এই ঐক্যেরও বিরুদ্ধে, ঐক্য বিরোধী শক্তি। কিন্তু নাটক করতে হবে, সাজুগুজু করে বোঝাতে হবে। এই জন্য দেখবেন যেদিন মোদী সরকার এলো 2014 সালে, ওরা বলল ওই নভেম্বর মাসে যেদিন গ্রহণ করা হয়েছিল সংবিধান সভায় সংবিধান, তাই তো 25শে নভেম্বর, 26শে নভেম্বর, সুতরাং 26শে নভেম্বর সংবিধান দিবস পালন হবে। সবাই মিডিয়া টিডিয়া সবাই মিলে আনন্দলাল, আগে কেউ ভাবেনি, দেখো কীরকম সংবিধান দিবস করা হচ্ছে। সংবিধান দিবস, সংবিধান সভা কিন্তু সংবিধান ওটাই করেনি, সংবিধান সভা কিন্তু 26শে জানুয়ারি, রিপাবলিক ডে, পাবলিক প্রজাতন্ত্র, যেদিন প্রজাতন্ত্র জন্মালো। কিন্তু এক কাটি উপরে থাকতে হবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বললেন যে হচ্ছে এই দিন পার্লামেন্টে বিশেষ অধিবেশন হবে এবং স্পেশাল সেশন হবে এবং সংবিধান দিবস পালন করতে হবে সর্বত্র। অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই, আপনারাও কিছু কিছু অনুষ্ঠান করেন, যে সমস্ত সংগঠনগুলো আছে তারাও করেন। এক, তাহলে 26শে নভেম্বর হচ্ছে উই দ্য পিপল, 26শে জানুয়ারি। 26শে নভেম্বর হচ্ছে উই দ্য মেম্বার অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দুটোর মধ্যে তফাৎ আছে, ওটা রিপ্রেজেন্টেটিভ অবশ্যই। এইবারের সংবিধানে আপনারা ইতিমধ্যে শুনেছেন, সেই জন্য প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন, আম্বেদকরের মূর্তিতে গিয়েছেন, আমরা যেখানে পেরেছি করেছি। পার্লামেন্টে দাঁড়িয়ে মানে কীরকম অভব্য, অভদ্র, অসভ্য। জ্যোতি বসু এমনি এমনি বর্বর বলেননি। যখন বলেছিলেন 92 বাবরি মসজিদ ভাঙার পরে, তখন বলেছি এরকম করে বলে কেউ? আসলে বর্বর না হলে এরকম করেও কেউ বলে না হোম মিনিস্টার পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যে আম্বেদকর 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 বলতেও তোরা उसके बाद में जरा थोड़ा राम राम करना, अगर धर्म पालन करता तो जन्नत में चले जाना। তার মানে হেল অ্যান্ড হেভেন এমনি এমনি বলেনি। এই যে ব্যাক অফ দ্য মাইন্ড হিন্দুত্ব যে ফিলসফি কনসেপ্ট, তারা ঠিক করে দিচ্ছে ब्राह्मण्यवाद, जन्नत में जाने का खत, एंट्री टिकट कुछ लोगों के हाथ में रहता है और वो दिखाएं टिकट देंगे। তাহলে আম্বেদকর বললে তুমি স্বর্গের টিকিট পাবে না, আর একটু মোদি 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 করলে তাহলে কিন্তু
আমি মোদি বললাম, উনি মোদি বলেননি। কেন বললাম? কারণ সবাই জানে, এই যারা মন্দিরে যায়, মসজিদে যায়, মাজারে যায়, চার্চে যায়, কি বলে যে আমাদের একটা ভালো ঘর হোক। ওই তো গৃহপ্রবেশ করে ঠাকুর দেবতাকে খুশি করে দিয়ে। তাহলে মানুষ ধর্মের কাছে যায়, ভগবানের কাছে যায়, ঈশ্বরের কাছে যায়, আল্লাহর কাছে প্রার্থনা করে যে আমার একটা অট্টালিকা হোক, ভবন হোক। এই জন্য দেখবেন আগে সব বাড়ি হলে এলাহি ভরসা ওপরে লিখে দিত, হ্যাঁ, মায়ের দান, আশীর্বাদ লেখা থাকতো না, ভগবানের আশীর্বাদ। তাহলে মানুষ ভগবানের কাছে যাচ্ছে ঘর প্রার্থনা করার জন্য। আর মোদি কত বড় মহামানুষ অথবা বন মানুষ যে বললেন আমি ছিলাম বলে, আমি আছি বলে ভগবান রামকে ঘর দিলাম, সে ঘর ফেরত এলো। তাহলে মানুষের সঙ্গে এই যে বললাম পেডেস্টালের ওপরে সাধারণ মানুষ ভগবানের কাছে ঘর চায়, আর মোদির কাছে ভগবান ঘর চাইলেন আর ও ঘর দিল। এই যে তাহলে নট অ্যামাং দি অল ইকুয়াল, সে একটু ওপরে। আর সে বলছে যে একটু রাম রাম করলে ভালো হতো। তাহলে রামের উপরে তো মোদি নিজেকে স্থাপন করে দিয়েছে। হ্যাঁ, ভগবান রাম अयोध्या में वापस आए, मोदी थे बोल करके। আর আমরা ছোটোবেলা কি জানতাম? ভগবান সর্বত্র বিরাজমান, তাই তো অমনি প্রেজেন্ট, সব জায়গায় আছে। আরে মন চঙ্গা তো কটুরি মে গঙ্গা, আর মন মেলা তো তখন আম্বেদকরকে গাল দিতে হয়। গোটা দেশ এটা মানতে পারেনি, যার ফলে শুধু আম্বেদকরাইটস নয়, যার ফলে পরে টেলিভিশনকে বলছে আমাদের ভুল বোঝানো হয়েছে, ভুল বুঝেছে, ঠিকমতো ব্যাখ্যা করায়নি। একটা রেকর্ড আছে, সে রেকর্ড সরিয়ে দিতে বলেছে। ভিডিওগ্রাফি হয়তো পার্লামেন্টে। এরা একটা মজার কথা মনে পড়লো, যখন প্রথম বছর মোদী সরকার ওই 26শে নভেম্বর সংবিধান দিবস করছিলেন, তো পার্লামেন্টে ডিবেট হচ্ছিল। তো আমিও বক্তৃতা করলাম, বামপন্থীদের তরফ থেকে সবাই করলো। তো আমি যখন বক্তৃতা করলাম, এটা স্বাভাবিক, আমরা বলি, আগে থেকেই বলি। এখন অনেকে বলছে যে সংবিধান মানে না, সংবিধানকে ভেঙে দিতে চায়, বাবা সাহেব আম্বেদকরকে শ্রদ্ধা করে না, যেহেতু আম্বেদকর করেছেন এটা। তখন গেহলট ওদের তপশিলি জাতি সংগঠনের নেতা ছিলেন, পরে গভর্নর হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন বিজেপির। আর পরে উনি মধ্যপ্রদেশের না কোথায় রাজ্যপাল হয়েছিলেন। এমন অশোক গেহলট না, ওই গেহলট মানে বিজেপির নেতা। তিনি বক্তৃতা করতে উঠলেন, মন্ত্রী বলেন सलीम भाई এটা যেটা বললো এটা ঠিক না, मोदी जी संविधान नहीं मानते हैं, ये बात गलत है, मोदी जी संविधान को बहुत श्रद्धा करते हैं। কেমন? তাহলে যখন মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, তখন গুজরাতে উনি মুখ্যমন্ত্রী, তখন সংবিধানকে শ্রদ্ধা জানানোর জন্য একটা হাতির ওপরে হাওদা সাজিয়ে তার উপরে সংবিধান রেখে आगे आगे हाथी चला और पीछे पीछे मोदी जी चले। तो पहले संविधान का प्राथमिकता दिए। मैं बोल रहा हूँ देखो भैया, हाथी को चलाने के लिए संविधान नहीं है, देश को चलाने के लिए संविधान है। ड्रामाबाजी होता है कि देखो हाथी के ऊपर होता है, যেমন বরযাত্রী হয়, বর সাজানো হয় একদম। जिस देश में, যে দেশে দলিতদেরকে, তপশিলি জাতিকে আজও বিয়ে করতে যাবে তো ঘোড়ার ওপরে চলে যেতে পারে না, দাঙ্গা হয়ে যাবে, করে না? এটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। আর যে সংবিধান বলেছে সবার সমান অধিকার, তোমার যদি ঘোড়া, আমি ঘোড়া চড়তে রাজি না, কিন্তু যদি কেউ ঘোড়া চড়তে চায় তার অধিকার আছে, এটা অধিকারের প্রশ্ন, সমান অধিকারের প্রশ্ন। তখন তাকে নামিয়ে একেবারে দাঙ্গা হাঙ্গামা লেগে যাবে। এখনও হয় উত্তর ভারতে, পশ্চিম ভারতে। তো সেখানে নাটক করার জন্য যদি হাতির ওপরে সংবিধানকে রেখে চালানো হয় তাতে লাভ কী? দেশটা চলবে কোন পথে? এবং বাবা সাহেব আম্বেদকর তখনই বলেছিলেন, ওই সময় বলেছিলেন যে আমরা এই যে গণতন্ত্রের কথা বলছি, যে গণতন্ত্র এনেছি, এটা রাজনৈতিক গণতন্ত্র, কিন্তু অর্থনৈতিক গণতন্ত্র যদি না হয়, ইকুয়ালিটি যদি না হয়, তাহলে এদেশে গণতন্ত্র রুটেড হবে না, গভীরে যাবে না। আজকে 75 বছর পরে এটা আমরা দেখছি
ভোটের অধিকার আর ভোটের অধিকার কীরকম প্রয়োগ হয় পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র সবাই দেখেছে, ইলেকশন কমিশনও দেখছে, ইভিএমও দেখছে, পঞ্চায়েতও দেখেছে, অ্যাসেম্বলি পার্লামেন্ট ইলেকশনও দেখেছে। মানে যে একটা ভোটের অধিকার সেটা দিতে রাজি নয়, কারণ এই যে ইনইকুয়ালিটি, এই যে কেউ অর্থের জন্য, ধর্মের জন্য, পৈতের জন্য, ব্রাহ্মণ্যবাদের জন্য ওপরে আর বাকিরা নিচে, তার অধিকার মানবে কি করে? মানতে পারে না, তাহলে ইকুইটি দেবে না। আজকে এই যে অসাম্য বাড়ছে, বৈষম্য বাড়ছে, আদানি আম্বানি কয়েকটা আঙুলে গোনা যায় এমন বিলিয়নিয়ার্স, আর অন্যদিকে অসংখ্য গরিব মানুষ, অসহায় মানুষ। এই ইকুয়ালিটি যদি না থাকে, ইকুইটি যদি না থাকে, ভাগিদারি যদি না থাকে, তাহলে কখনোই যে রাজনৈতিক গণতন্ত্র সেটা কখনো রুট পেতে পারে না, শেকড় পেতে পারে না। এই জন্য বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বলেছিলেন, আর যার জন্য হিন্দুত্ববাদীদের রাগ, যেটা একটা রাজনৈতিক আন্দোলন, একটা সামাজিক আন্দোলন, একটা অর্থনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এটাকে অ্যাচিভ করতে হবে। সংবিধান শুধু কয়েকটা রাস্তা দেখিয়ে দিয়েছে, আজকে সেই রাস্তাও বন্ধ করা হচ্ছে। আমি আরেকটা কথা বলি, অনেক সময় মজা করে বলি, পার্লামেন্টেই বলেছিলাম অনেক আগে রাজ্যসভায়, যে সব রাজনৈতিক দলে আমাদেরও এইসব ধাপ আছে, নানান নাম দেওয়া যায়। তো আমি ওটা অন্য সব নাম দিচ্ছি না, আমি মজা করে যেটা বলেছিলাম যে একদম সবার উপরে থাকে গুরুজন, তার নিচে থাকে সজ্জন। এখন ক্রমাগত কী হচ্ছে, গুরুজনগুলো সব মরে গেছে, আর বাবা সাহেব আম্বেদকর আছেন, মহাত্মা গান্ধী আছেন, জ্যোতি বসু আছেন। তো আস্তে আস্তে কি একটা সময় গুরুজনেরা আর থাকে না। যদি বিজেপিরও ধরে নিই, আচ্ছা বাজপেয়ী ছিল গুরুজন, তো আর নেই। তারপরে থাকে কিছু সজ্জন, এই মঞ্চে এসে বসেন, ধুতি পাঞ্জাবি পরে আসেন, ভালো ভালো কথা বলেন, মাস্টারমশাই ছিলেন, অধ্যাপক ছিলেন, শিক্ষিত ছিলেন, বুদ্ধিজীবী ছিলেন। তো গুরুজনের পরে সজ্জন। আস্তে আস্তে রাজনীতি দেখা যাবে সেই সজ্জনগুলো ক্রমাগত কমে যাচ্ছে, একটা দল এক এক রকম। আর তার বদলে আসছে, কে আসছে? মহাজন। কারণ এই যে মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার, এটা করতে হলে তো মহাজন লাগে। এই মহাজন মানে আমি প্রমোদ মহাজন বা এইসব যে মহাজন থাকে, এইসব মহাজন না, সারনেম না, ওই গুরুজন, সজ্জন, তার নিচে মহাজন। কিন্তু মহাজন যে মহাজনই কারবার করবে, তার জন্য দুর্জন লাগে। তো কোনো মহাজন হয় না তার তলায় যদি কিছু দুর্জন না থাকে। এই যে মাফিয়া রাজ যে দেখছেন, এই যে থ্রেড কালচার দেখছেন, এই যে ভয় ভীতি দেখানো হয়, এই যে বুলডোজার পলিটিক্স দেখছেন, এই যে ইডি সিবিআই পাঠানো দেখছেন, এই সব হচ্ছে দুর্জনদের কারবার, মহাজনী কারবারের জন্য। আর এই দুর্জনের বলেই হচ্ছে এই ভোট রাজনীতি, যে পলিটিক্যাল যে স্বাধীনতা পেয়েছি আমরা, রাজনৈতিক স্বাধীনতা যেটা পেয়েছি, রাজনৈতিক যে অধিকার পেয়েছি, সেটা থ্রেটেন হয়ে যাচ্ছে থ্রেড কালচারে। তাহলে ইকুয়ালিটি না থাকলে, আর তার নিচে কারা আছে? এই আমজন, গিরিজন, হরিজন, বহুজন, সাধারণ মানুষ। তাহলে এই যে পিরামিডাল স্ট্রাকচার ব্রাহ্মণ্যবাদের, এই ব্রাহ্মণ্যবাদের পিরামিডাল স্ট্রাকচারটাকে খোল নলছে পাল্টানো, মানে আপওয়ার্ড ডাউন, উপর থেকে নিচু করতে হবে, যাতে এই যে বহুজন সেটা ওপরে উঠবে, যেখানে দলিত, যেখানে সংখ্যালঘু, যেখানে মহিলা, যেখানে থার্ড জেন্ডার, যেখানে সাধারণ মানুষ, তখনই দাঁড়িয়ে এই যে যারা ওপরে মহাজন দুর্জন যা বললাম, তখন এই শিয়ার ওয়েট অফ দিস সাইজ অ্যান্ড ওয়েট অফ দিস বহুজন এরা চাপা পড়বে। আর তা হলে চিরকাল সাধারণ মানুষের ইচ্ছে, তার কৃষকের ফসলের দাম, তার বেকারিত্ব, তার কাজের অধিকার, তার শিক্ষার অধিকার, তার স্বাস্থ্যের অধিকার পদদলিত হবে। দলিত মানে শুধুমাত্র তার জাতিগত বৈষম্য নয়, তার অর্থনৈতিক বৈষম্য, তার সামাজিক বৈষম্য। আর এটা করতে গিয়ে অনেকে মনে করেন যে সামাজিক আন্দোলন করতে হবে। আমি জানি এখানে সামাজিক সংগঠনগুলো আপনারা দেখেছেন, আমাদেরকে অনেকে আছেন, কিন্তু বাবা সাহেব আম্বেদকর বলেছেন শুধু সামাজিক আন্দোলন করে আমি খুব বেশি দূর আমরা এগোতে পারবো না।
সামাজিক আন্দোলনের সঙ্গে রাজনৈতিক আন্দোলন, অর্থনৈতিক আন্দোলন তাকে যুক্ত করতে হবে, সম্পৃক্ত করতে হবে, তবেই আমাদের অধিকারটাকে আমরা ফিরে আনতে পারবো। আজকে বাবা সাহেব আম্বেদকরের অপমান নয়, সংবিধানের অপমান, গণতন্ত্রের অপমান, গণতান্ত্রিক ব্যবস্থার অপমান, আমাদের সার্বভৌমত্বের অপমান। আর সেই জন্য এই 26শে জানুয়ারি আমাদের শপথ নিতে হবে, যারা সংবিধানকে অপমান করছে তাদের এই সংবিধানের নামে শপথ নিয়ে এই মহাজনী কারবার চালানোর কোনো অধিকার নেই। আর সেই জন্যই এই বহুজন ঐক্যকে আরও দৃঢ়ভাবে আমাদের গড়ে তুলতে হবে। সে শপথ আপনারা নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।